गुड इवनिंग लिविंग उइथ मिलिते सबाइके स्वागत। होपफुली सबाई भालो आछो, सुस्थ आछो, बेदे बेदे आछो। आज के होच्छे शुक्रवार। तो आमी बोलेइछिलाम रोज आसबो ना, कारणटा बोलेइछि केन आसबो ना। रोज रोज एक कथा बोलते आमारो भालो लागे ना, तबुओ आरेकबार बोले जाई भिडियोर संगे सबस्क्राइबारेर रेशियोटा मिल होच्छे ना, सेई जोन्नोई आमी रेगुलार आर भिडियो दिচ্ছি ना। कन्टेंट जे नेই তা না, प्रचुर कन्टेंट आछे, किन्तु बलार इच्छेटा नेই, तागिद नेই, सेजोन्नो। যাই হোক, आशा करी सबाई भालो आछो। आमार मतो एक क्षुद्र क्रिएटारेर डेली ब्लग्स आसुक बा ना आसुक ताते कारोर कोनो असुविधा होबे ना। आमार मनेर दुःखटा मनेतेई थाकबे, ताई ना? तो प्रथमेई आजके जाके बोलबो सेटा होच्छे आमार ब्लग्स चैनलटी जेटा हैक हये गेछिलो हैकारदेर काछ थेके, हैकारदेर द्वारा, सेटा पुनराय एकजन आमादेरই खूब काछे भालोबासार यूट्यूबार्स भाई सेटा फेरत दिए दिल। निलय सঞ্চারীর चैनल पुनराय फेरत एलो। एर थेकेই बोझा যায় ঈশ্বর আছে, যারা ভালো भगवान ताদের সাথেই আছে। भगवान এদের কখনো বিট্রে করে না। এই কেন কথাগুলো বলছি, এই যখন নিলয়দের এই চ্যানেলটা চলে গেল তখন ওখানে মন্দিরা সবে ওই বাড়ি থেকে ফিরেছে এবং তার দুদিনের মধ্যেই চ্যানেল চলে যাওয়া ঘটনাটিও ঘটেছে। ঝড় এসছিল মন্দিরা চ্যানেল কিংবা আমার ব্লগস চ্যানেলে। তার আগে থেকেই মন্দিরা দার্জিলিং যাওয়া থেকেই ওদের কাছে একটা ঝড় চলছে। মন্দিরাকে কেন ওরা কম্পেনিয়ন দিচ্ছে, ওরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে গেছে ব্যাপারটা কুল ব্রেনে এবং বারবারই বলেছিল যে মন্দিরার আসার সঙ্গে তাদের চ্যানেল চলে যাওয়ার কোনো সম্বন্ধ নেই। ঠিক যেমন ভিউয়ার্সরা এটাও বলেছিল যে মন্দিরা তার আগে যখন গেছে তখন সঞ্চারী বাবা মারা গেছে, সেটাও তারা ক্লিয়ার করেছে যে এগুলোর সাথে মন্দিরার কোনো যোগ সাজস নেই। নিতান্তই বোকা বোকা এগুলো কমেন্টস। যখন সময় এই কথাগুলো কেন বলছি, যখন সময় বিপক্ষে যায়, ক্রুশিয়াল টাইম যাকে বলা হয়, তখন মেন্টাল স্টেডি রেখে মানসিক দৃঢ়তাবোধ দৃঢ় রেখে কিভাবে চলতে হয় দেখিয়ে দিল সঞ্চারী, নিলয়, সোমনাথ অ্যান্ড মন্দিরা। একদম যা শুনছেন ঠিক শুনছেন। মন্দিরাকেও কম খোটা শুনতে হয়নি যে মন্দিরা গেছে বলে তাদের চ্যানেল চলে গেছে, তার আগে মন্দিরা গেছিল বলে তাদের বাবাকে হারিয়েছে। কিন্তু ওই সব কমেন্টস নিয়ে কোনো কন্ট্রোভার্সি স্কোপ ওই দুই ব্লগার্স দেয়নি। কি ট্যাক্টফুলি বুদ্ধি করে মন্দিরা কুল ব্রেনে হ্যান্ডেল করলো। হ্যাটস অফ মন্দিরাকে, হ্যাটস অফ। সুন্দর কনফিডেন্সের সঙ্গে বলল, তোমরা যতই চেষ্টা করো আমার সঙ্গে আমার দাদা বৌদির সম্পর্ক কোনো দিনই খারাপ হবে না, যতই তোমরা কানে ফুসমন্তর দাও। এই হলো কনফিডেন্স। মন্দিরা ঠেকে শিখেছে, কেউ দেখে শেখে। মন্দিরা ঠেকে শিখেছে যে দুঃসময় কে সত্যিকারে তার দুঃসময় ক্রিয়েটেড দুঃসময়টা এমনি আসেনি, দুঃসময়টা মন্দিরা ক্রিয়েট করেছিল, নিজস্ব ক্রিয়েটেড দুঃসময়। সেই দুঃসময় কারা কারা মন্দিরাকে সাপোর্ট করেছে, কারা কারা মন্দিরার সাথে ছিল, মন্দিরা সেটা ভালো মতো জানে এবং জানে বলেই ঠিক সুন্দরভাবে এই ক্রুশিয়াল টাইমটাকেও হ্যান্ডেল করলো। না হলে যেভাবে কমেন্টস এসছে এবং যেভাবে ওদের চারজনকে, দুটো ব্লগার চারজন ব্লগারকে, দুটো চ্যানেল চারজন ব্লগারকে যেভাবে হ্যারাস করেছিল, অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু হতে পারত। কিন্তু তারা নিজেদের সম্পর্কটাকে দৃঢ় রেখে দিয়েছিল। একদিকে নিলয় সঞ্চারী, একদিকে সোমনাথ মন্দিরা। প্রমাণিত তো হলো যে এই চ্যানেল চলে যাওয়ার পেছনে মন্দিরার কোনো অবদান নয়। হ্যাকার্স কখন কার কি ক্ষতি করবে কে জানে সেটা। ঠিক সেরকম ভালোবাসার মানুষও থাকে যারা কি সুন্দর চ্যানেলটাকে ফিরিয়ে দিল। এবং যতদূর জানি ওরা নিলয়ের
কাছের মানুষ, কারণ ওদের বাড়িতে নিলয় গিয়েছিল লাস্টবার, যদি ভুল না করি খুব একটা, ওরা নিলয়ের খুবই কাছে। যাই হোক, কাছের হোক দূরের হোক বলার কথা না, সবাই তো চেষ্টা করেছিল, সোমনাথও চেষ্টা করেছিল, কিন্তু ক্লু ধরে ঠিক মতো এগিয়ে গেছে এই ভাইটি। আজকেই তার চ্যানেলটা জানলাম, আমি সাবস্ক্রাইবও করেছি, খুব ভালো লাগলো, বড় মনের পরিচয় দিলে, এবং তুমি যে কতটা বড় মনের মানুষ ভাই, তার এটা থেকে প্রমাণ পেলাম। তুমি বললে কারোর যদি এরকম কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো, আমি চেষ্টা করব। এটা কজন বলে এখনকার দিনে সবাই নিজের স্বার্থ নিয়ে যেখানে ব্যস্ত। তুমি অনেক অনেক বড় হবে, অনেক বড় মাপের মানুষ তোমরা। আর নিলয়ের কথা তো বলে কিছু, যত বলবো তত কম বলা হবে। একজন মানে রেপুটেড পোস্টে চাকরি করলে তার যে কি নমুনা রেখে যেতে হয়, নিলয় হচ্ছে তার একমাত্র উদাহরণ। আপাতত ওয়াইটিতে বহু উদাহরণ আছে, সব উদাহরণ তো ওয়াইটিতে টেনে আনতে পারি না। নিলয় ওয়াইটিতে আছে, আমার ব্লগসে মেল ওনার নিলয় ওয়াইটিতে আছে, সবাই চেনে। সেই জন্যই বললাম নিলয় একজন WBCS অফিসার, বাট কি অদ্ভুত মানে মানসিকতা, যে যখন পুরো পরিবেশটা তার প্রতিকূলে, তখন নিজের মাইন্ডটাকে, নিজের লক্ষ্যটাকে এক জায়গায় রেখে একভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে। তার কমেন্ট সেকশানে কমেন্ট নেওয়া যাচ্ছিল না, আজকে সে হাসছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এই সোর্সে সন্দীপের মধ্যেও ঢুকছি। এই নিলয়, সঞ্চারী, মন্দিরা, তোমরা ভালো থেকো। সোমনাথ, তোমরা ভালো থেকো, এইভাবে ব্লগস দিয়ে যাও। সব প্রশ্নের উত্তর দিতে যেও না, তাতে নিজেদের মধ্যেই অশান্তির সৃষ্টি হবে। খুব বুদ্ধিমান মন্দিরা, খুব ট্যাক্টফুলি ম্যানেজ করেছে, খুব আমি আশা করিনি। আমি ভেবেছিলাম মন্দিরা খুব হট টেম্পার্ড হয়ে যাবে, হয়তো আউটবাস্ট হয়ে কিছু একটা আবার বলতে শুরু করে দেবে, কিন্তু এত সুন্দর পোলাইটলি ব্যাপারটা মন্দিরা হ্যান্ডেল করলো, আমার জাস্ট খুব ভালো লেগেছে, এটুকুই বলতে পারি। তো তোমরা এগিয়ে যাও। এই রেস ধরে সন্দীপের ঘরে একটু ঢুকি। সন্দীপের শরীরটা খুব খারাপ। সন্দীপের শরীর খারাপ হবে আমি জানতাম, তার কারণ সন্দীপের ডে বাই ডে হেলথ রিডিউস করছে। এরকম ওর ওর গলাটা শুরু, যে পেট কি হচ্ছে আমি বলছি না, ওর গলাটা শুরু হয়ে যাচ্ছে দিনকে দিন। আর সন্দীপের চোখ মুখ দেখেই মনে হচ্ছে প্রচণ্ড স্ট্রেস নিচ্ছে। মেন্টালি ও ভালো নেই। মেন্টালি ভালো না থাকার জন্য ওর সমস্ত সিস্টেম ডিসঅর্ডার হচ্ছে, তার মধ্যে ইনডাইজেশন। এটা একটা মেন্টাল স্ট্রেসের একটা প্রধান লক্ষণ। যখন মানুষ খুব টেনশনে থাকে তখন তার ভালো ঘুম হয় না, ভালো হজম হয় না, কিচ্ছু না। ঠিক সন্দীপের এখন তাই সেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সন্দীপ, তুমি হয়তো মন্দিরা সোমনাথের ব্লগস দেখো, নিশ্চয়ই দেখো, আমার ব্লগস না দেখলে এতদিন হয়তো দেখা শুরু করেছো। তুমি এদের দেখে একটা জিনিস শেখো প্লিজ সন্দীপ, মানে নেগেটিভ যে জিনিসটা নেগেটিভ, তার থেকে দূর হস্ত সরে যাও। যে জিনিসটা শুনলে বা যে জিনিসটা জানলে তোমার ব্রেনে এফেক্ট করবে, তোমার মনে এফেক্ট করবে, তার থেকে দূরে সরে যাও। নিজেকে দূরে সরিয়ে রাখো, অন্য কিছু দেখো। যেমন মন্দিরা বলল আমি ব্লগিং করছি না, হয়তো সিরিয়াল দেখি। এক্স্যাক্টলি সন্দীপ, তুমি অন্য কিছুর মধ্যে নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করো। তুমি যত তোমার এগেনস্টে কারা নেগেটিভ কন্ট্রোভার্সি করছে সেই দিকে যদি ধ্যান দাও, তুমি পেরে উঠবে না, তুমি জাস্ট পেরে উঠবে না। তুমি ওদেরকে ইগনোর করো, তাতে তোমার শরীর ভালো থাকবে, তুমি নিজে ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, এবং হোপফুলি তোমার পরিবারের সবাইও ভালো থাকবে। ছোট্ট বাচ্চাটা আছে, কিষানুরও আজকে কত মনটা দেখলাম, খুব আজকে একদম যুদ্ধংদেহী মুডে আছে। কাকে ও খুব ডিসুম দেবে মনে হলো, আর ঠিকই আছে, মানে একদম চ্যাম্পিয়ন ছেলে আর কি। যাই হোক,
কৃষাণু মিষ্টি মিষ্টি কথাগুলো তো হোপফুলি সবারই ভালো লাগে, আমার যেমন শুনতে ভালো লাগে সবারই ভালো লাগে শুনতে। তোমরা সবাই সন্দীপের ব্লগস ভিজিট করো। নেগেটিভ ওইভাবে কমেন্টস ওকে করো না, ওর মনের মধ্য দিয়ে কিন্তু বিরাট ঝড় যাচ্ছে। ওকে যদি তোমাদের দেখতে না ইচ্ছা হয় দেখো না, বাট বেশিরভাগ সবাই তো সব কিছু নিতে পারে না, সবাই মন্দিরা সোমনাথ হতে পারে না। মন্দিরা সোমনাথ একটা এক্সেপশনাল, সন্দীপ কিন্তু এক্সেপশনাল না, সন্দীপ সাধারণ মানুষের মতো। তার ফলে না ও লড়াই করতে করতে ও হাঁপিয়ে গেছে, ছেলেটা হাঁপিয়ে গেছে। আমার ওকে দেখে টেনশনও হচ্ছে, ওকে দেখে আমার কষ্টও হচ্ছে, দুটোই হচ্ছে। তাই সন্দীপকে একটা কথাই বলবো, নেগেটিভিটি থেকে বেরিয়ে এসো, পারলে আবার কোথাও তোমরা একটু চেঞ্জে যাও, ঘুরে এসো মা বাবুকে নিয়ে। ওই জলপাইগুড়ি থেকে কাকু কাকিমারা এসেছিলো, ওনাদের ওখানে যাও, ঘুরে এসো, একটু চেঞ্জ হবে, দেখবে শরীর মন দুটোই ভালো লাগবে। ঠিক আছে, এইটা হলো সন্দীপ নিয়ে এইটুকুই বলা, আর ব্লগস নিয়ে কিছু বলা না। হ্যাঁ, যখন ওই সব ঘাস আগাছা এগুলো যখন তুমি স্প্রে দেবে না, অবশ্যই মুখে মাস্ক পরো। তুমি নিজেই যখন বলছো যেগুলো খুব পয়জনাস, তবে তুমি মাস্ক নিচ্ছ না, কারণ তুমি ইনহেল করছো, তো ওই ডেঞ্জারাস স্মেলটাকে তুমি ইনহেল করছো। কেন করছো? ওগুলো তো শরীরে বিষক্রিয়া হবে, ওইরকম করো না। তুমি সবসময় জানবে তুমি বাড়ির কর্তা, তোমার ছত্রছায়ায় 3 জন আছে, 3টে বাচ্চা আছে, তোমার বাবা মা এবং কৃষাণু, 3টে বাচ্চা তোমার ছত্রছায়া আছে। তোমাকে ঠিক থাকতেই হবে, ঠিক থাকতেই হবে। ঠিক থাকার রাস্তাটা তুমি খুঁজে নাও। আমি যেটুকু তোমায় স্টাডি করে বুঝেছি, তুমি নেগেটিভ কন্ট্রোভার্সি নিতে পারো না, কোনোদিনই তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো না। তার মধ্যে নেগেটিভ তো তোমার কাছে বিস্ফোরার মতো গিয়ে বিচ্ছে, তুমি ওদেরকে ইগনোর করো, অ্যাভয়েড করো, দেখবে ভালো থাকবে। দেখেছো তো, এই তোমারই তো পাশে এই মন্দিরেরা থাকে, বেশি তো দূর নয়, রানাঘাট। ওদের তো দেখছো, ওদের জীবনে কত ঝড় আসছে, কিন্তু কি সুন্দর নেগেটিভটাকে ইগনোর করে ওরা পজিটিভের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি সেইভাবে করো, আখেরে লাভ হবে, আখেরে ভালো থাকবে। আরে নিজে ভালো থাকলে, নিজের আত্মা ভালো থাকলে অন্য কি বললো অত ধ্যান দিলে চলবে না, বুঝতে পেরেছো? এইটুকু সন্দীপ। এবার সোজা চলে যাচ্ছি প্রাক্তনের দিকে। প্রাক্তনকে একটা কথা বলি, সন্দীপের ব্লগে আর একটা বলে যাই। আমার পরশু যে ব্লগটা, যেটা কাল সকালে এসছে, সে ব্লগটা যদি কেউ না দেখো, মানে আমার ভিডিওসটা যদি না দেখো তো কিছু বলার নেই। যদি দেখে থাকো তাহলে বুঝবে সন্দীপের কালকের ব্লগসের প্রশ্নের উত্তর যেন আমার ব্লগের মধ্যে ছিল। হ্যাঁ, খুব ভালো লাগলো যখন মিল পাই। এরকম বহুবার হয়েছে, সন্দীপের ব্লগের সঙ্গে যেন ডিকশনারি মতো কাজ করছে সন্দীপের ব্লগ, আর পাশে আমার কন্ট্রোভার্সিটা। গর্বের সঙ্গে বলছি, আমিও বলে গেছিলাম লাস্ট ভিডিওতে, বেচা কথাটা কেন, এই কথাটা কেন সন্দীপের সঙ্গে যাচ্ছে। লিগালি আইনত সন্দীপ যখন এখনও কারোর স্বামী, তাহলে তার পূর্ণ অধিকার আছে তার ওই স্ত্রী সম্পর্কে যাবতীয় কথা বলা, পূর্ণ অধিকার আছে। ঠিক সেইভাবেই সন্দীপও অনেকটা সেইভাবে কাল ব্লগের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে তার নামের সাথে যখন জোড়া আছে তখন সে বলবে, এটা তার সহজাত একটা ধর্ম বা অধিকার, সহজাত অধিকার। সেই কথাটা আমিও আমার কালকের ভোরবেলা যে ব্লগটা নেমেছে, এক কথা আমি বলে গেছি। আমি তার সন্দীপের সাথে আলোচনা করে করিনি, কিন্তু পুরো প্রতিধ্বনি হলো। আমারটা সকালে এলো, সন্দীপের তার দুপুরে এলো, যেন আমার কথা প্রতিধ্বনি হলো সন্দীপের ব্লগসের ভেতর দিয়ে। তাই আমিও বলছি, যারা পজিটিভ কমেন্টস করবেন, অ্যাটলিস্ট সন্দীপকে যারা মন থেকে ভালোবাসেন, তারা কমেন্ট সেকশনটা খোলা আছে, কমেন্টস করুন। ওকে নেগেটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাবেন না প্লিজ। এটা সবাই নিতে পারে না, সন্দীপ নিতে পারছে না, ও ক্লান্ত হয়ে গেছে, ও ক্লান্ত পথচারী হয়ে গেছে। হ্যাঁ, ওই ক্লান্ত পথচারীকে একটু শান্তি দিন এবার আপনারা প্লিজ। এইবার প্রাক্তন, তোমায় একটা কথা বলি, নিজের তো সংসার করলে না, ইন্টেনশনালি তোমার সংসারটা তুমি ভাঙলে। এবার কাকে অনুসরণ করছো? ননদকে যদি অনুসরণই করো, সেটা আমি খারাপ বলছি না, ননদের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, তুমি অনুসরণ করো। অনুসরণ বা অনুকরণ যাই করো না কেন, সর্বাগ্যে মাথায় রাখবে ননদ কিন্তু তার স্বামী সন্তানকে নিয়ে ঘর করছে, ঠিক আছে?
ননদ ফ্ল্যাটে থাকুক, ফ্ল্যাটের বাম কোণে বাম্বু গাছ লাগাক, ডান কোণে ডিস্কো গাছ লাগাক, স্কার্ট ফ্রক পরে হাঁটুক, তুমি সেইগুলো দেখে সব অনুকরণ করলে। আজকে তুমি ওই প্লাজো টাইপের একটা স্যুট পরেছে দেখলাম, স্যুটের মতো পরেছো, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এরকম স্যুট তুমি আগেও পরেছো, বাতকুল্লাতেও একভাবে ম্যাক্সি পরে ব্লগিংয়ের জন্য তোমার কাছে বারবার কমেন্টস আসতো, তখন সন্দীপ তোমাকে ব্লগ করার জন্য ড্রেস কিনে দিয়েছিল, এটা নতুন নয়। তখন রোগা ছিলে, ভালো লাগতো, এখন মানে যা দৈহিক ওজন বেড়েছে খুলছে না ড্রেসটা। যাই হোক, ইয়োর চয়েস, ম্যাক্সির থেকে বেটার। তো ননদকে তুমি অনুকরণ করো, যা ইচ্ছা করো, মাথায় একটা বেসে রাখবে, ননদ কিন্তু তার যাই করুক তার স্বামী সন্তানকে ছেড়ে কোনো কিছু করছে না, এই জিনিসটা মাথায় রাখবে। আর একটা কথা, এই নিয়ে থার্ড টাইম এই কথাটা বলছি, তুমি ফ্ল্যাটটা নিলে কার জন্য, কিসের জন্য? তুমি যদি সেই মা বাবা দাদা এই বৌদি এই নিয়েই যদি থাকবে, তাহলে তুমি ওদের সংসারটাকে ডিস্টার্ব করছো কেন? তোমার বাবার একটা সুন্দর বাড়ি আছে, তার ক্ষমতা মতো সে করেছে, সেখানে তোমার মা দীর্ঘ জীবন তার বিবাহিত জীবন কাটিয়ে দিয়েছে, যথেষ্ট উনি সুখেই কাটিয়েছেন, ওনাকে দেখলেই সেটা বোঝা যায়। তুমি হঠাৎ ওনাদের বাড়া ভাতে গিয়ে ছাইটা মারছো কেন? টেনে টেনে নিয়ে ওনাদেরকে ডিস্টার্ব করছো কেন? তারপর তোমার বৌদি, সে কি দোষ করেছে? একটা ইয়াং মেয়ে, 1 বছর সবে হবে বিয়ে হয়েছে, বারবার তাকে দাদার কাছ থেকে ডিটাচ করে দিচ্ছ। সে বাপের বাড়ি যাচ্ছে, আলাদা থাকছে, সেটা আলাদা ব্যাপার। চুলটা ভিজে আছে না, ডিস্টার্ব করছে। দাদার কাছে মানে বাপের বাড়ি গেছে, তোমার দাদা একা আছে, সেটা আলাদা ব্যাপার। সে বসিরহাট শহরেই আছে, তোমার চাহিদা পূরণ করার জন্য তোমাকে কম্পিনিয়ন দিতে আসছে, ওর হাজব্যান্ডের থেকে ওকে তুমি ডিটাচ করিয়ে দিচ্ছ, ওকে তুমি বিপথে চালিত করছো তোমার নিজের সুখের জন্য। আর কতজনকে এই বেচা, এই যে সন্দীপের হয়ে যারা ভিডিও করে না, বলে না বেচা, এবার আমি আসছি, বেচা। প্রাক্তনকে দেখে শেখো বেচা কাকে বলে। তার নিজের মানে সুবিধাকে, নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দিতে গিয়ে বিশেষ করে দাদা মা আর বৌদিকে কিভাবে ও বেচছে। মাকে হ্যারাস্ট করছে, দাদাকে হ্যারাস্ট করছে, বৌদিকে হ্যারাস্ট করছে। ওদের দাম্পত্য জীবন, বৌদি দাদা বৌদি কিচ্ছু নেই, তোমার খিম্মত খাটার জন্য ওরা রয়েছে। মার না হয় মেয়ে, মার উপায় নেই, মা নিজের স্বার্থে তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে বের করে নিয়ে এসছে। তোমার মা, প্রাক্তনকে বলছি, তোমার মা তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সব জেনে তোমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে নিয়ে এসছে। তোমার দাদা বৌদি তো তোমাকে বের করে নিয়ে আসেনি, বৌদি তো নয়। তাহলে বৌদিকে কেন শাস্তি দিচ্ছ? কেন তার বিবাহিত জীবন নষ্ট করছো? লজ্জা করে না তোমার? আর তোমার যদি এদের ছাড়াই না থাকতে পারো, তোমার বাড়িটাতে কী দোষ করেছিল? তোমাকে তো বলেইছিলাম আমি একটা ভিডিওর মাধ্যমে, তোমার নিজের বাড়িটা থেকেই বেশ কিছু ফান্ডিং করে, ওটাকে রিমডেলিং করে সুন্দর মতো তোমার জন্য একটা ঘর, বারান্দা সব কিছু করতে পারো। তোমার একটা ওপেন ছাদ আছে, টেরাস আছে, তুমি করতেই পারতে। তুমি কেন এই ফ্ল্যাটের গল্পটা ফাঁদলে? ভেতরে অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি ভেবেছো আমরা কিছুই বুঝতে পারি না, কিছুই জানি না? ওদের নিয়েই যদি থাকবে তো ওদের বাড়িতেই থাকবে, তুমি ফ্ল্যাটে এসছো কেন? ফ্ল্যাটে এসছো অন্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তুমি জীবনেও মুখ খুলে বলতে পারবে না যতদিন না তোমার ডিভোর্স হচ্ছে। ডিভোর্স হলে তুমি বলতে পারবে, তুমি ওপেন ক্যামেরাতে। ডিভোর্স হওয়ার পরই না এই ফ্ল্যাটটা নিতে, কেউ কিছু বলতো না। ডিভোর্স হওয়ার আগে এই জিনিস করলে কেন? আর দাদা বৌদির সংসারে তো ভাঙনটা তুমি লাগাচ্ছ, নিজের সংসার ভেঙে এসছো বা দাদা বৌদির সংসারটা ভাঙাচ্ছ। তোমার লজ্জা হোক, আর কত বেচবে, আর কত বেচবে? এত স্বার্থপর কোনো মহিলা হতে পারে? প্রাক্তনকে দেখে শেখা উচিত। এত এত স্বার্থপর। আর এখানে তাকে কমেন্টস করছে, তুমি না ফুল বেলপাতা আগের দিন গিয়ে নিয়ে এসো। হ্যাঁ মামুনি, মা ওই যে আছে জলনমুড়ি পাতানো মা, মানে দয়া উঠতে চোখে লাগছে না? প্রাক্তন তার না নিজের দাদা বৌদির সংসারে ভাঙন লাগাচ্ছে, চোখে লাগছে না? এই জলনবুড়ি, চোখে লাগছে না? এগুলো বলতে পারছো না তোমরা? যে তুমি একা থাকবে বলেছো, তা একা থাকার ক্ষমতা দেখাও, কেন ওদেরকে টেনে নিয়ে আসছো?
আর সন্দীপ আসবে বলে তাই জন্য সন্দীপে খেয়ে দে কাজ নেই, ছুঁচো মেরে হাত গন্ধ করতে আসবে। সন্দীপ যা করার বাতকুল্লাতে বসেই করবে। ছুঁচো মেরে হাত গন্ধ সন্দীপ করে না, সন্দীপ জাত প্লেয়ার, ঠিক আছে? আর লাস্টে প্রাক্তনকে এইটুকুই বলবো, অনেক হয়েছে, নিজের স্বার্থ অনেক দেখেছো, এরপর অন্যজনের জন্য একটু চিন্তা করতে শেখো। ওপরওয়ালা ওপরে যাবে যখন না, কৈফিয়ত দিতে হবে। অন্যজনের ভাবনা ভাবো, অন্যজনের জন্য ভাবো, অনেক নিজের জন্য ভাবলে এবার অন্যজনের জন্য ভাবো। ডিসগাস্টিং মহিলা একটা। আর লাস্টে ব্লগ বেশি ভিডিওস বড় করব না, ছোটোর মধ্যে রাখবো, যেটুকু যাকে বলা সেইটুকুই বলে যাচ্ছি। লাস্ট আমাদের দিদি, আমাদের ম্যাডাম সঙ্গীতা ম্যাম, হ্যাঁ, কালকে আমি ম্যামের ফেসবুক পেজ দেখেছি, ম্যামের লাইভ দেখেছি। আমি এটা আন্দাজ বহু আগে করেছিলাম ম্যামকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। অনেকে বলবে এই কথা আপনি আবার বলছেন কেন? এই যে আগুন লেগেছে না, এই আগুনের একটা ছোট্ট আগুনের ফুলকো আমারও আছে দেওয়া। সেই 15 থেকে 20 দিন আগে আমার একটা কমেন্টস, বিশেষ ব্যক্তিকে কমেন্টস করা, সেই কমেন্টসটাই ছিল আমার একটা সন্দিহান যে সেই প্রিয় মানুষটি হয়তো ম্যামের সঙ্গ ত্যাগ করছে, সেটা আমার অনুমান ছিল। সেইটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আমি সেই কমেন্টসটাকে যত্ন সহকারে আমার কমিউনিটিতে রেখে দিয়েছি। তখন জানতাম না যে এই মহান ব্যক্তিটি আজকে লাইভ করে কালকে প্রাইভেট করে, আজকে ব্লগ করে কালকে প্রাইভেট করে, সেটা আমার জানা ছিল না। আমার ঈশ্বর আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আমি কমিউনিটিতে রেখে দিয়েছি জল জল করে আমার কমেন্টস, যে কমেন্টস ধরে ফার্স্ট উত্তেজনাটার সৃষ্টি হয় আমাকে ইনসাল্ট করে। না, সেই বিশিষ্ট ব্যক্তি আমাকে করেননি, ভায়া একজন করেছে, ওনার সমর্থন ছিল, এটুকু আমি আন্দাজ করেছিলাম। এখন তো সমস্তটাই পরিষ্কার। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রিভেঞ্জিং খেলাটা খেলে কি লাভ? একজন পদমর্যাদা হোল্ডার, পদমর্যাদা যাদের আছে, সে যেখানেই কাজ করুক না কেন, সে একটা পিয়নের কাজ করুক, অফিসারের কাজ করুক, যাই কাজ করুক, তার তো অফিসিয়াল জব বলে কিছু একটা থাকবে। সেই অফিসের কাজের মধ্যে প্রত্যেককে এইরকমভাবে, প্রত্যেকের পেছনে এইভাবে কাঠি মারার সময়টা পায় কী করে? এটা একটা আমার বিগ কোয়েশ্চেন, যে এত সময় আমাদের হাজব্যান্ডরা যখন অফিসে যায় তো ফোন করলে ফোন পর্যন্ত ধরতে পারে না, এত ব্যস্ত। তাহলে সে তো যথেষ্ট রেপুটেড পোস্ট, সম্মানজনক পোস্ট, এতটা সময় পায় কি করে? হয়তো পায়, না পেলে এত ভিডিওস বা বানাবে কি করে, এত গ্রিভ্যান্স বা তৈরি করবে কি করে? তো ম্যামকে বলি, ম্যাম বুঝে গেলেন তো আপনি ছিলেন দাবার বোরে, আপনাকে ইউজড করা হয়েছে, ইউজড অ্যান্ড থ্রো। আপনিও খুব ভালো মানুষ, এর থেকেই প্রমাণিত হয় যে আপনি সহজেই সবাইকে বিশ্বাস করেন। আপনি মনে হয় এই সংবিধানে পড়ে এসছেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কিন্তু দুনিয়াটা পুরো বদলে গেছে ম্যাডাম, বদলে গেছে। আমি ম্যাডামকেই বলবো, এরপর হয়তো আপনি বুঝে গেলেন। আপনাকে যদি কেউ বলে যান গিয়ে ওর ঘরে কামড় দিয়ে আসুন, ও আমাকে কামড়েছিল, আমার মনে হয় আপনি কামড়াতে যাবেন না। আগে আপনি দেখবেন আসল কেন কামড়েছিল, কামড়ানোর আসল উদ্দেশ্যটা কি। আপনি আগে নিজে পর্যবেক্ষণ করবেন, নিজে তলিয়ে দেখবেন যে সেই কেন তাকে কামড়ানো হয়েছিল।
তারপর আপনি বিচার করবেন। মানে এটাই বোঝাতে চাইছি ম্যাম, এরপর থেকে আপনি তো অনেক আমাদের ওয়াইটিতে যখন এসছেন একের অধিক প্রবলেম আপনার কাছে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ম্যাম আপনি কারোর ওপর বায়াসড হবেন না, কাউকে বিশ্বাস করবেন না, সে আপনার যত প্রাণের লোক হোক না কেন। ম্যাম ওয়াইটি, এটা ওয়াইটি, আজকে যে আপনার প্রিয় কাল তার 2 মিনিট লাগবে অপ্রিয় হয়ে যেতে। এখানে স্বার্থের খেলা ম্যাম, এখানে ল মানে না, এখানে নীতি মানে না, এখানে আইন মানে না, এখানে একটা জিনিসের খেলা হয়, স্বার্থ আর পয়সা। যেভাবে যে পারে পয়সা রোজগার করে, যে যখন যাকে বিকৃত করে পয়সা রোজগার করবে ভাবে পয়সা রোজগার করে, তাতে কারোর যদি মান সম্মান যায় তো যাবে, কোনো ব্যাপার না। এখানে আর্নিংটাই হচ্ছে লাস্ট কথা, সেখানে কারোর সম্মান নিয়ে কেউ চিন্তা করে না ম্যাম। এটা আপনাকে আমার একান্তই রিকোয়েস্ট, আপনি তো ওয়াইটিতে আছেন, ওয়াইটিতে আপনি থাকবেন, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার তো বলতে পারবো না, আপনি থাকছেন ম্যাডাম, আপনি থাকছেন ম্যাডাম, কিন্তু এইবার আপনি যে অনেকের কাছে অপ্রিয় হয়ে গেছেন আপনার অজান্তে, আপনার অজান্তে। আপনি যাদের যাদের নামে কেস করেছেন, যার প্ররোচনায় করেছেন, সে যে প্ররোচিত করেছে সে তারা ছিল তার শত্রু। যে আপনাকে কেস করতে প্রলুব্ধ করেছে বা প্ররোচিত করেছে, সেই যাদের নামে আপনি কেস করেছেন সেই ব্যক্তিটির শত্রু ছিল তারা। এখন পাশা উল্টে তারা হয়ে গেল তার মিত্র, আপনি হয়ে গেলেন সবার শত্রু। এই কীরকম হিসেব? আপনি কাউকেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের চিনতেন না, না তাদের কর্মকাণ্ড চিনতেন, না তাদের আসলিয়াত জানতেন, না কিছু জানতেন। আপনি যত গভীরে যাচ্ছেন তখন বুঝতে পারছেন। আপনি শুধু একটাই জিনিস করেছিলেন, একটা পোস্টকে সম্মান দিয়েছিলেন, তার ফলে সহজ সরলভাবে বিশ্বাস করেছিলেন। এই ধাক্কাটা আপনার দরকার ছিল ম্যাডাম। আমি মনে করি আপনার এই ধাক্কাটা না খেলে আপনাকে আরও ফাঁসাতো, আরও সবাই আপনাকে ফাঁসাতো। আমি যদি বিচারে বসি, সত্যি কথা বলতে ম্যাডাম কিন্তু কারোর শত্রু নয়, ম্যাডামদের কাছেও কেউ শত্রু নয়, ম্যাডামের কাছে সবাই সমান, ম্যাডামের কাছে সবাই সমান। কেউ ম্যাডামের কাছে এক্সট্রা প্রায়োরিটি পায় ভুল। আমি ম্যামকে ভালো, হ্যাঁ আপনি অনেকে বলবে তুমি কি কথা বলেছো? না, কথা বলিনি, তার সাথে কোনো কথা বলিনি। তাকে আমি যেটুকু স্টাডি করেছি আমার অভিজ্ঞতা দিয়ে তাতেই বলছি, ম্যাম সবার কাছে প্রিয় হতে চায়, ম্যাম কারোর শত্রু হতে পারে না, ম্যামের ওই টেম্পারামেন্টটা নেই। কিন্তু ম্যামের স্টেপিংয়ে ভুল হয়ে গেছে। ম্যাম যাদের চেনে না, যাদের জানে না, তাদেরকে বিশেষ একজনকে বিশ্বাস করে তাদের নামে কেসটা দিয়ে ফেলেছেন। মানে আমার এই 5 জনের ওপর শত্রুতা আছে, এবার আমি ডাইরেক্ট ওদের সঙ্গে শত্রুতা করে পাচ্ছি না, এবার আমার একটা স্ট্রং পয়েন্ট লাগবে যাকে হাতিয়ার করে ওদেরকে আমি মারতে পারবো। সেই স্ট্রং পয়েন্ট হচ্ছে গিয়ে ম্যাডাম। বাস্তবে এবার ম্যাডামকে লেলিয়ে দিয়ে যে 5 জনের এগেনস্টে আমি ম্যাডামকে কাছে গেলাম, সে 5 জনকে আমি আবার করায়ত্ত করে আমার কাছে নিয়ে ম্যাডামকে আবার তাদের কাছে শত্রু করে দিলাম, মানে ম্যাডামকে ছোট করে দিলাম। এটা হচ্ছে সহজ সরল অঙ্ক। তো ম্যাডাম অঙ্কটা বুঝতে দেরি করেছে, ম্যাডাম আর্টসের স্টুডেন্ট তো অঙ্ক বুঝতে দেরি করেছে। তো ম্যামকে একটা কথাই বলবো, কাউকে বিশ্বাস করবেন না ম্যাম ওয়াইটিতে। আপনার মনে হচ্ছে আজকে এ আমার খুব কাছের, আমার কথায় উঠছে বসছে, আজ থেকে 4 বছর পর তা আপনার কোনো বিহেভিয়ারে সে যে আপনার এগেনস্টে যাবে না তার কোনো কারণ নেই। সেই জন্য ম্যামের কাছে আমার রিকোয়েস্ট, আপনি এই বেড়াজাল থেকে বেরিয়ে আসুন, হাম্বল রিকোয়েস্ট, আপনি এই বেড়াজাল থেকে বেরিয়ে আসুন, আর আপনি নিরপেক্ষতার ঘাঁটি একটা ওই রকম বলে না, আমরা যেমন স্বাধীনতার পতাকা পুঁতি, আপনি নিরপেক্ষতার একটা স্ট্যান্ড পুঁতে দিন। সবাই জানবে ওয়াইটিতে সঙ্গীতা ম্যাম ইকুয়াল টু নিরপেক্ষতা। সেখানে যে আসবে সেই জাস্টিস পাবে, কোনো দল নেই, কোনো কিচ্ছু নেই। এইটা ম্যাম আপনি শুধু করুন,
আপনার ফ্যান ফলোয়ার্স যে কেউ কোন লেভেলে সেটা আমার দেখা হয়ে গেছে। আপনার একটাই ফল্ট বললাম, আপনি সহজ সরল সাদা মাটা একটা মনের মানুষ। আমার মতো অ্যাটলিস্ট আমি যেভাবে চিন্তা করেছি, কুটিল নয়। কুটিল হলে আপনি সবার আগে সন্দেহ করবেন। এক্স্যাক্টলি আমরা একটা কাজ করার আগে 10 বার সন্দেহ, ওই কাজটা করতে যাচ্ছি নেগেটিভ এফেক্ট কী হতে পারে 10 বার ভেবে নিই, তারপর ওই কাজটা করি। আপনি নেগেটিভ এফেক্টটা ভাবেননি, আপনি পজিটিভ এফেক্ট ভেবে এগিয়ে গেছেন, তার ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। ঈশ্বর আপনাকে মনের জোর দেবেন এবং আপনি এই নোংরা বেড়াজাল থেকে বেরিয়ে আসবেন। যারা এই নোংরা বেড়াজালটা গেঁথেছে তারাও একদিন বুঝবে যা করেছে বা আপনার নামে যা বলছে ভুল বলছে, ভুল বলছে। আমি আগেও বলেছি, আবারও বললাম, এটা নীতি নয়। আমার সাথে কারোর মতো অমিল হলে তাকে খোলা মাঠে নাঙ্গা করে দেবো, এটা হতে পারে না কোনো মনুষ্যবৃত্তি। একটা সংসারেও যখন যেমন অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, একটা সোসাইটিতে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, ওয়াইটিও একটা যখন কর্মক্ষেত্র, এখানেও অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। আমরা অফিস কাছারিতে তো অ্যাডজাস্টমেন্ট করেই চলি, তো সবার কথা তো সবার ভালো লাগে না। এখানে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যাদের ম্যামের কথা ভালো লাগে না, দেখলেই অসহ্য লাগে, তারা জাস্ট চুপ করে থাকুন, ইগনোর করুন। হ্যাঁ, ম্যামকে ইগনোর করুন। ম্যামের আসলিয়ত খারাপ কি ভালো সে ম্যামের কর্মকাণ্ড দিয়েই বেরিয়ে আসবে। আপনাদের উপযাজক হয়ে ম্যামের কর্মকাণ্ড খারাপ কি ভালো তুলে ধরতে হবে না। ম্যাডাম নিজেই সাফিসিয়েন্ট তার নিজেকে প্রেজেন্টেশন করার জন্য, কারোর হাতিয়ার ম্যাডামের লাগবে না। ম্যাডাম নিজেই একাই একার যোদ্ধা। এইটুকু বললাম কারণ খুব খারাপ লাগছে ওয়াইটির পরিবেশে। আর সবচেয়ে খারাপ লাগছে যে আমরা তো সাধারণ হাউসওয়াইফ, যারা রেসপেক্টেবল পোস্টে আছে তাদের মন মানসিকতা এতটা মিন মাইন্ডেড কী করে হয় যে কাউকে অপছন্দের তালিকায় এলে সে যে কেউ তাহলে তাকে একদম রুট থেকে তাকে নিঃশেষ করব। এই মন মানসিকতা তৈরি হয় কি করে? কিসের শিক্ষা? তারা যে সব শিক্ষার বহর দেয়, কিসের শিক্ষা? আগে চারিত্রিক গঠনই তো হলো না। চারিত্রিক গঠনের শিক্ষা গ্রহণ করো, তারপর পুঁথিগত শিক্ষা গ্রহণ করো। বিবেকানন্দ বলে গেছে, আগে চরিত্র গঠন করো, তারপর পুঁথিগত শিক্ষা গঠন করো। চরিত্র গঠন না করে পুঁথিগত শিক্ষা গঠন করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই যে তোমরা নোংরা খেলায় মেতেছ যে ম্যাডামকে ছোট করতে হবে, একদিন এই কর্মফল তোমাদেরই মনে হবে যে আমরা কেন করলাম, কার প্ররোচনায় করলাম, এটা তো ঠিক করলাম না, তোমরাই নিজেরা বুঝবে। তাই বলছি, স্টপ। অনেক হলো ম্যামকে ক্রিটিসাইজ, ম্যামকে অপমান, অনেক হলো, এইবার স্টপ। যার ভেতরে ম্যামের এগেনস্টে যদি কোনো গ্রিভেন্স লুকিয়ে থাকে ভেতরেই রাখো। আস্তে আস্তে দেখবে সে আগুন নিভে যাবে, সে আগুন নিভে যাবে, নিভতে বাধ্য। কিন্তু তোমরা যদি প্রত্যেক দিন আগুনের স্ফুলিঙ্গগুলোকে বার করতে থাকো, কোনো দিন আগুন নিভবে না, দাও দাও করে শুধু জ্বলতেই থাকবে। আগুন জ্বললে ধ্বংস হয়, সৃষ্টি হয় না। আমরা ওয়াইটিতে সৃষ্টি করতে এসেছি, ধ্বংস করতে আসিনি। প্রত্যেকে এখানে স্বতন্ত্র ক্রিয়েটার, প্রত্যেকের নিজের মত পথ বলার অধিকার আছে, প্রত্যেককে শালীনতা বজায় রেখে বলার অধিকার আছে, প্রত্যেকটা ক্রিয়েটারকে সম্মান দিয়ে বলার অধিকার আছে। ম্যামও এখানে একটা চ্যানেল আছে, অবভিয়াসলি তিনিও একজন ক্রিয়েটার। অনেক হলো তাকে নিয়ে ক্রিটিসাইজ করা। একটু নিজের বিবেকের কাছে বা তোমরা প্রশ্ন করো, যা করছি ঠিক করছি কি? আমরা কি ধোয়া তুলসী পাতা? আমাদের মধ্যে কোনো ফল্ট নেই।
তখন নিজেদের প্রয়োজনে স্বার্থে মানুষটাকে ব্যবহার করলাম, স্বার্থ ফুরিয়ে গেল, দূরে ছুঁড়ে ফেলে দিলাম। কিন্তু সেই মানুষটা নিজের স্বার্থ না চিন্তা করে বিশেষ মানুষকে স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে সবার কাছে অপ্রিয় হয়ে গেল। এক্স্যাক্টলি ম্যাম, নিজের স্বার্থ না দেখে বিশিষ্ট মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সবার কাছে অপ্রিয় হয়ে গেল ম্যাম। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে আমার। আমি আজকেও ভিডিও করতাম না, আজকে এই টুকরো টুকরো এই কথাগুলো বলবার জন্যই, সবাইকে নিয়ে বলার জন্যই আজকে ভিডিও। ম্যামকে দিয়েই শেষ করলাম আজকে আমার ভিডিও। ম্যাম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই একটা কথা না, বাঁ হাত ডান হাতকে বিশ্বাস করে না, ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করে না। এই নীতিতে চলুন ম্যাম, এই নীতিতে চলুন, দেখবেন আপনি সবচেয়ে সেভ আছেন। আপনার মধ্যে যা পোটেনশিয়ালিটি আছে, আমরা ওয়াইটিতে যারা আপনাকে ভালোবাসি ভরপুর সেই রস আস্বাদন করতে পারছি। কিন্তু আপনি সহজ সরল মন নিয়ে যদি বিশ্বাস করতে থাকেন, আবারও ঠকবেন। এই কথাটুকু শুধু বলে গেলাম, আপনি আবারও ঠকবেন। সেই জন্য ওয়াইটি বিশ্বাসের জায়গা না ম্যাম। এটা শুধু কোনো জায়গায় বিশ্বাস নেই। ওয়াইটির যতগুলো ডিভিশন আছে তার মধ্যে কন্ট্রোভার্সি তো নয়, কন্ট্রোভার্সি নয়। কাউকে বিশ্বাস করবেন না ম্যাম। জেনে রাখবেন সবাই আপনার শত্রু। আপনি আপনার কাজটুকু করবেন, চলে যাবেন। আমাদের হচ্ছে কন্ট্রোভার্সি করা, যখন যার সম্বন্ধে যেদিনকে যাকে নিয়ে বলার মনে হয় বলছি, ব্যাস, দেন স্টপ। এখানে বাঁ হাত ডান হাতকে বিশ্বাস করে না, সেরকম আপনাকেও মাথায় রাখতে হবে। আপনি যতই মনে করেন এ আমার প্রিয়, ও আমার প্রিয়, কেউ আপনার প্রিয় নয়। সবাই নিজের স্বার্থের জন্যই আপনাকে ইউজ করছে। এটা বেশ কথা, খুব অপ্রিয় সত্য। সবসময় অপ্রিয় সত্য বলতে নেই, কিন্তু আজকে বললাম ম্যাম, কারণ আপনি ইউজড হয়েছেন, আপনি ওই পেনের মতো ইউজড অ্যান্ড থ্রো হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, বেঁধে বেঁধে থাকবে। আর আবার যখন যেদিন ইচ্ছা হবে আসবো। যতদিন না আমার টার্গেটে সাবস্ক্রাইবার ফুল না হচ্ছে, ততদিন আমি রেগুলার ভিডিও দেব না। টাটা, বাই বাই। গুড ইভিনিং, লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে বেঁধে আছো। আজকে হচ্ছে শুক্রবার। তো আমি বলেইছিলাম রোজ আসবো না, কারণটা বলেইছি। কেন আসবো না, রোজ রোজ এক কথা বলতে আমারও ভাল লাগে না। তবুও আরেকবার বলে যাই, ভিডিওর সঙ্গে সাবস্ক্রাইবারের রেশিওটা মিল হচ্ছে না, সেই জন্যই আমি রেগুলার আর ভিডিও দিচ্ছি না। কন্টেন্ট যে নেই তা না, প্রচুর কন্টেন্ট আছে, কিন্তু বলার ইচ্ছেটা নেই, তাগিদ নেই, সেই জন্য। যাই হোক, আশা করি সবাই ভালো আছো। আমার মতো একটা ক্ষুদ্র ক্রিয়েটারের ডেলি ব্লগস আসুক বা না আসুক, তাতে কারোর কোনো অসুবিধা হবে না। আমার মনের দুঃখটা মনেতেই থাকবে, তাই না? তো প্রথমেই আজকে যাকে বলবো সেটা হচ্ছে আমার ব্লগস চ্যানেলটি, যেটা হ্যাক হয়ে গিয়েছিল হ্যাকারদের কাছ থেকে, হ্যাকারদের দ্বারা। সেটা পুনরায় একজন আমাদেরই খুব কাছের ভালোবাসার ইউটিউবার্স ভাই সেটা ফেরত দিয়ে দিল। নিলয় সঞ্চারীর চ্যানেল পুনরায় ফেরত এলো। এর থেকেই বোঝা যায় ঈশ্বর আছে, যারা ভালো ভগবান তাদের সাথেই আছে। ভগবান এদের কখনো বিট্রে করে না। এই কেন কথাগুলো বলছি, এই যখন নিলয়দের এই চ্যানেলটা চলে গেল, তখন ওখানে মন্দিরা সবে ওই বাড়ি থেকে ফিরেছে, এবং তার দুদিনের মধ্যেই চ্যানেল চলে যাওয়া ঘটনাটিও ঘটেছে। ঝড় এসছিল মন্দিরা চ্যানেল কিংবা আমার ব্লগস চ্যানেলে। তার আগে থেকেই মন্দিরার দার্জিলিং যাওয়া থেকেই ওদের কাছে একটা ঝড় চলছে। মন্দিরাকে কেন ওরা কম্পেনিয়ন দিচ্ছে, ওরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে গেছে ব্যাপারটা, কুল ব্রেনে। এবং বারবারই বলেছিল যে মন্দিরার আসার সঙ্গে তাদের চ্যানেল চলে যাওয়ার কোনো সম্বন্ধ নেই। ঠিক যেমন ভিউয়ার্সরা এটাও বলেছিল যে মন্দিরায় তার আগে যখন গেছে তখন সঞ্চারী বাবা মারা গেছে, সেটাও তারা ক্লিয়ার করেছে যে এগুলোর সাথে মন্দিরার কোনো যোগ সাজস নেই। নিতান্তই বোকা
এগুলো কমেন্টস। যখন সময় এই কথাগুলো কেন বলছি, যখন সময় বিপক্ষে যায়, ক্রুশিয়াল টাইম যাকে বলা হয়, তখন মেন্টাল স্টেডি রেখে, মানসিক দৃঢ়তাবোধ দৃঢ় রেখে কিভাবে চলতে হয় দেখিয়ে দিল সঞ্চারী, নিলয়, সোমনাথ অ্যান্ড মন্দিরা। একদম যা শুনছেন ঠিক শুনছেন। মন্দিরাকেও কম খোটা শুনতে হয়নি যে মন্দিরা গেছে বলে তাদের চ্যানেল চলে গেছে, তার আগে মন্দিরা গেছিল বলে তাদের বাবাকে হারিয়েছে। কিন্তু ওই সব কমেন্টস নিয়ে কোনো কন্ট্রোভার্সি স্কোপ ওই দুই ব্লগার্স দেয়নি। কি ট্যাক্টফুলি, বুদ্ধি করে মন্দিরা কুল ব্রেনে হ্যান্ডেল করলো। হ্যাটস অফ মন্দিরাকে, হ্যাটস অফ। সুন্দর কনফিডেন্সের সঙ্গে বলল, তোমরা যতই চেষ্টা করো আমার সঙ্গে আমার দাদা বৌদির সম্পর্ক কোনো দিনই খারাপ হবে না, যতই তোমরা কানে ফুসমন্তর দাও। এই হলো কনফিডেন্স। মন্দিরা ঠেকে শিখেছে, কেউ দেখে শেখে, মন্দিরা ঠেকে শিখেছে যে দুঃসময় কে সত্যিকারে তার দুঃসময়, ক্রিয়েটেড দুঃসময়টা এমনি আসেনি, দুঃসময়টা মন্দিরা ক্রিয়েট করেছিল, নিজস্ব ক্রিয়েটেড দুঃসময়। সেই দুঃসময় কারা কারা মন্দিরাকে সাপোর্ট করেছে, কারা কারা মন্দিরার সাথে ছিল, মন্দিরা সেটা ভালো মতো জানে, এবং জানে বলেই ঠিক সুন্দরভাবে এই ক্রুশিয়াল টাইমটাকেও হ্যান্ডেল করলো। না হলে যেভাবে কমেন্টস এসছে এবং যেভাবে ওদের চারজনকে, দুটো ব্লগার, চারজন ব্লগারকে, দুটো চ্যানেল চারজন ব্লগারকে যেভাবে হ্যারাস করেছিল, অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু হতে পারত। কিন্তু তারা নিজেদের সম্পর্কটাকে দৃঢ় রেখে দিয়েছিল। একদিকে নিলয় সঞ্চারী, একদিকে সোমনাথ মন্দিরা। প্রমাণিত তো হলো যে এই চ্যানেল চলে যাওয়ার পেছনে মন্দিরার কোনো অবদান নয়। হ্যাকার্স কখন কার কী ক্ষতি করবে কে জানে সেটা। ঠিক সেরকম ভালোবাসার মানুষও থাকে যারা কি সুন্দর চ্যানেলটাকে ফিরিয়ে দিল। এবং যতদূর জানি ওরা নিলয়ের কাছের মানুষ, কারণ ওদের বাড়িতে নিলয় গিয়েছিল লাস্টবার, যদি ভুল না করি খুব একটা, ওরা নিলয়ের খুবই কাছে। যাই হোক, কাছের হোক দূরের হোক বলার কথা না, সবাই তো চেষ্টা করেছিল, সোমনাথও চেষ্টা করেছিল, কিন্তু ক্লু ধরে ঠিকমতো এগিয়ে গেছে এই ভাইটি। আজকেই তার চ্যানেলটা জানলাম, আমি সাবস্ক্রাইবও করেছি, খুব ভালো লাগলো। বড় মনের পরিচয় দিলে, এবং তুমি যে কতটা বড় মনের মানুষ ভাই, এটা থেকে প্রমাণ পেলাম। তুমি বললে কারোর যদি এরকম কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো, আমি চেষ্টা করব। এটা কজন বলে এখনকার দিনে সবাই নিজের স্বার্থ নিয়ে যেখানে ব্যস্ত। তুমি অনেক অনেক বড় হবে, অনেক বড় মাপের মানুষ তোমরা। আর নিলয়ের কথা তো বলে কিছু, যত বলবো তত কম বলা হবে। একজন রেপুটেড পোস্টে চাকরি করলে তার যে কি নমুনা রেখে যেতে হয়, নিলয় হচ্ছে তার একমাত্র উদাহরণ। আপাতত ওয়াইটিতে বহু উদাহরণ আছে, সব উদাহরণ তো ওয়াইটিতে টেনে আনতে পারি না। নিলয় ওয়াইটিতে আছে, আমার ব্লগসে মেল ওনার নিলয় ওয়াইটিতে আছে, সবাই চেনে। সেই জন্যই বললাম নিলয় একজন WBCS অফিসার, বাট কি অদ্ভুত মানসিকতা, যে যখন পুরো পরিবেশটা তার প্রতিকূলে, তখন নিজের মাইন্ডটাকে, নিজের লক্ষ্যটাকে এক জায়গায় রেখে একভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে। তার কমেন্ট সেকশানে কমেন্ট নেওয়া যাচ্ছিল না, আজকে সে হাসছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এই সোর্সের সন্দীপের মধ্যেও ঢুকছি। এই নিলয় সঞ্চারী, মন্দিরা, তোমরা ভালো থেকো। সোমনাথ, তোমরা ভালো থেকো, এইভাবে ব্লগস দিয়ে যাও। সব প্রশ্নের উত্তর দিতে যেও না, তাতে নিজেদের মধ্যেই অশান্তির সৃষ্টি হবে। খুব বুদ্ধিমান
মন্দিরা খুব ট্যাক্টফুলি ম্যানেজ করেছে, খুব বুদ্ধি। আমি আশা করিনি, আমি ভেবেছিলাম মন্দিরা খুব হট টেম্পার্ড হয়ে যাবে, হয়তো আউটবাস্ট হয়ে কিছু একটা আবার বলতে শুরু করে দেবে, কিন্তু এত সুন্দর পোলাইটলি ব্যাপারটা মন্দিরা হ্যান্ডেল করলো, আমার জাস্ট খুব ভালো লেগেছে, জাস্ট খুব ভালো লেগেছে, এটুকুই বলতে পারি। তো তোমরা এগিয়ে যাও। এই রেস ধরে সন্দীপের ঘরে একটু ঢুকি। সন্দীপের শরীরটা খুব খারাপ। সন্দীপের শরীর খারাপ হবে আমি জানতাম, তার কারণ সন্দীপের ডে বাই ডে হেলথ রিডিউস করছে, এরম ওর সরি ওর গলাটা শুরু, যে পেট কি হচ্ছে আমি বলছি না, ওর গলাটা শুরু হয়ে যাচ্ছে দিনকে দিন। আর সন্দীপের চোখ মুখ দেখেই মনে হচ্ছে প্রচণ্ড স্ট্রেস নিচ্ছে। মেন্টালি ও ভালো নেই। মেন্টালি ভালো না থাকার জন্য ওর সমস্ত সিস্টেম ডিসঅর্ডার হচ্ছে, তার মধ্যে ইনডাইজেশন। এটা একটা মেন্টাল স্ট্রেসের একটা প্রধান লক্ষণ। যখন মানুষ খুব টেনশনে থাকে তখন তার ভালো ঘুম হয় না, ভালো হজম হয় না, কিচ্ছু না। ঠিক সন্দীপের এখন তাই সেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সন্দীপ, তুমি হয়তো মন্দিরা সোমনাথের ব্লগস দেখো, নিশ্চয়ই দেখো, আমার ব্লগস না দেখলে এতদিন হয়তো দেখা শুরু করেছো। তুমি এদের দেখে একটা জিনিস শেখো প্লিজ সন্দীপ, মানে নেগেটিভ যে জিনিসটা নেগেটিভ, তার থেকে দূর হস্ত সরে যাও। যে জিনিসটা শুনলে বা যে জিনিসটা জানলে তোমার ব্রেনে এফেক্ট করবে, তোমার মনে এফেক্ট করবে, তার থেকে দূরে সরে যাও। নিজেকে দূরে সরিয়ে রাখো, অন্য কিছু দেখো। যেমন মন্দিরা বলল আমি ব্লগিং করছি না, হয়তো সিরিয়াল দেখি। এক্স্যাক্টলি সন্দীপ, তুমি অন্য কিছুর মধ্যে নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করো। তুমি যত তোমার এগেনস্টে কারা নেগেটিভ কন্ট্রোভার্সি করছে সেই দিকে যদি ধ্যান দাও, তুমি পেরে উঠবে না, তুমি জাস্ট পেরে উঠবে না। তুমি ওদেরকে ইগনোর করো, তাতে তোমার শরীর ভালো থাকবে, তুমি নিজে ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, এবং হোপফুলি তোমার পরিবারের সবাইও ভালো থাকবে। ছোট্ট বাচ্চাটা আছে, কিষাণুরও আজকে কত মনটা দেখলাম, খুব আজকে একদম যুদ্ধংদেহী মুডে আছে। কাকে নীল ও খুব ডিসুম দেবে মনে হলো, আর ঠিকই আছে, মানে একদম চ্যাম্পিয়ন ছেলে আর কি। যাই হোক, কিষাণু মিষ্টি কথাগুলো তো হোপফুলি সবারই ভাল লাগে, আমার যেমন শুনতে ভাল লাগে, সবারই ভালো লাগে শুনতে। তোমরা সবাই সন্দীপের ব্লগস ভিজিট করো। নেগেটিভ ওইভাবে কমেন্টস ওকে করো না, ওর মনের মধ্য দিয়ে কিন্তু বিরাট ঝড় যাচ্ছে। ওকে যদি তোমাদের দেখতে না ইচ্ছা হয় দেখো না, বাট বেশিরভাগ সবাই তো সব কিছু নিতে পারে না, সবাই মন্দিরা সোমনাথ হতে পারে না। মন্দিরা সোমনাথ একটা এক্সেপশনাল, সন্দীপ কিন্তু এক্সেপশনাল না। সন্দীপ সাধারণ মানুষের মতো, তার ফলে না ও লড়াই করতে করতে ও হাঁপিয়ে গেছে, ছেলেটা হাঁপিয়ে গেছে। আমার ওকে দেখে টেনশনও হচ্ছে, ওকে দেখে আমার কষ্টও হচ্ছে, দুটোই হচ্ছে। তাই সন্দীপকে একটা কথাই বলবো, নেগেটিভিটি থেকে বেরিয়ে এসো। পারলে আবার কোথাও তোমরা একটু চেঞ্জে যাও, ঘুরে এসো মা বাবুকে নিয়ে। ওই জলপাইগুড়ি থেকে কাকু কাকিমারা এসেছিলো, ওনাদের ওখানে যাও, ঘুরে এসো, একটু চেঞ্জ হবে, দেখবে শরীর মন দুটোই ভালো লাগবে। ঠিক আছে, এইটা হলো সন্দীপ নিয়ে এইটুকুই বলা, আর ব্লগস নিয়ে কিছু বলা না। হ্যাঁ, যখন ওই সব ঘাস আগাছা এগুলো যখন তুমি স্প্রে দেবে না, অবশ্যই মুখে মাস্ক পরো। তুমি নিজেই যখন বলছো যেগুলো খুব পয়জনাস, তবে তুমি মাস্ক নিচ্ছ না, কারণ তুমি ইনহেল করছো, তো ওই ডেঞ্জারাস স্মেলটাকে তুমি ইনহেল করছো। কেন করছো? ওগুলো তো শরীরে বিষক্রিয়া হবে, ওইরকম করো না। তুমি সবসময় জানবে তুমি বাড়ির কর্তা, তোমার ছত্রছায়ায় 3 জন আছে, 3টে বাচ্চা আছে, তোমার বাবা মা এবং কৃষাণু, 3টে বাচ্চা তোমার ছত্রছায়া আছে। তোমাকে ঠিক থাকতেই হবে, ঠিক থাকার রাস্তাটা তুমি খুঁজে নাও। আমি যেটুকু তোমায় স্টাডি করে বুঝেছি, তুমি নেগেটিভ কন্ট্রোভার্সি নিতে পারো না, কোনো দিনই তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো না। তার মধ্যে নেগেটিভ তো তোমার কাছে বিস্ফোরার মতো গিয়ে বিচ্ছে। তুমি ওদেরকে ইগনোর করো, অ্যাভয়েড করো, দেখবে ভালো থাকবে। দেখেছো তো, এই তোমারই তো পাশে এই মন্দিরারা থাকে, বেশি তো দূর নয়, রানাঘাট। ওদের তো দেখছো, ওদের জীবনে কত ঝড় আসছে, কিন্তু কি সুন্দর নেগেটিভটাকে ইগনোর করে ওরা পজিটিভের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি সেইভাবে করো, আখেরে লাভ হবে, আখেরে ভালো থাকবে। আরে
নিজে ভালো থাকলে, নিজের আত্মা ভালো থাকলে অন্য কে কী বললো অত ধ্যান দিলে চলবে না। বুঝতে পেরেছ? এইটুকু সন্দীপ। এবার সোজা চলে যাচ্ছি প্রাক্তনের দিকে। প্রাক্তনকে একটা কথা বলি, সন্দীপের ব্লগে আর একটা বলে যাই, আমার পরশু যে ব্লগটা, যেটা কাল সকালে এসছে, সে ব্লগটা যদি কেউ না দেখো, মানে আমার ভিডিওসটা যদি না দেখো তো কিছু বলার নেই। যদি দেখে থাকো তাহলে বুঝবে সন্দীপের কালকের ব্লগসের প্রশ্নের উত্তর যেন আমার ব্লগের মধ্যে ছিল। হ্যাঁ, খুব ভালো লাগলো যখন মিল পাই। এরকম বহুবার হয়েছে। সন্দীপের ব্লগের সঙ্গে যেন ডিকশনারি মতো কাজ করছে সন্দীপের ব্লগ, আর পাশে আমার কন্ট্রোভার্সিটা। গর্বের সঙ্গে বলছি, আমিও বলে গেছিলাম লাস্ট ভিডিওতে, বেচা কথাটা কেন, এই কথাটা কেন সন্দীপের সঙ্গে যাচ্ছে। লিগালি আইনত সন্দীপ যখন এখনও কারোর স্বামী, তাহলে তার পূর্ণ অধিকার আছে তার ওই স্ত্রী সম্পর্কে যাবতীয় কথা বলা, পূর্ণ অধিকার আছে। ঠিক সেইভাবেই সন্দীপও অনেকটা সেইভাবে কাল ব্লগের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে তার নামের সাথে যখন জোড়া আছে তখন সে বলবে। এটা তার সহজাত একটা ধর্ম বা অধিকার, সহজাত অধিকার। সেই কথাটা আমিও আমার কালকের ভোরবেলা যে ব্লগটা নেমেছে সে এক কথা আমি বলে গেছি। আমি তার সন্দীপের সাথে আলোচনা করে করিনি, কিন্তু পুরো প্রতিধ্বনি হলো। আমারটা সকালে এলো, সন্দীপের তার দুপুরে এলো, যেন আমার কথার প্রতিধ্বনি হলো সন্দীপের ব্লগসের ভেতর দিয়ে। তাই আমিও বলছি, যারা পজিটিভ কমেন্টস করবেন, অ্যাটলিস্ট সন্দীপকে যারা মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনটা খোলা আছে, কমেন্টস করুন। ওকে নেগেটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাবেন না প্লিজ। এটা সবাই নিতে পারে না, সন্দীপ নিতে পারছে না। ও ক্লান্ত হয়ে গেছে, ও ক্লান্ত পথচারী হয়ে গেছে। হ্যাঁ, ওই ক্লান্ত পথচারীকে একটু শান্তি দিন এবার আপনারা প্লিজ। এইবার প্রাক্তন, তোমায় একটা কথা বলি, নিজের তো সংসার করলে না, ইন্টেনশনালি তোমার সংসারটা তুমি ভাঙলে। এবার কাকে অনুসরণ করছো? ননদকে যদি অনুসরণই করো, সেটা আমি খারাপ বলছি না, ননদের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, তুমি অনুসরণ করো। অনুসরণ বা অনুকরণ যাই করো না কেন, সর্বাগ্যে মাথায় রাখবে ননদ কিন্তু তার স্বামী সন্তানকে নিয়ে ঘর করছে, ঠিক আছে? ননদ ফ্ল্যাটে থাকুক, ফ্ল্যাটের বাম কোণে বাম্বু গাছ লাগাক, ডান কোণে ডিস্কো গাছ লাগাক, স্কার্ট ফ্রক পরে হাঁটুক, তুমি সেইগুলো দেখে সব অনুকরণ করলে। আজকে তুমি ওই প্লাজো টাইপের একটা স্যুট পরেছে দেখলাম, স্যুটের মতো পরেছো, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এরকম স্যুট তুমি আগেও পরেছো, বাতকুল্লাতেও একভাবে ম্যাক্সি পরে ব্লগিংয়ের জন্য তোমার কাছে বারবার কমেন্টস আসতো, তখন সন্দীপ তোমাকে ব্লগ করার জন্য ড্রেস কিনে দিয়েছিল, এটা নতুন নয়। তখন রোগা ছিলে, ভালো লাগতো, এখন মানে যা দৈহিক ওজন বেড়েছে, খুলছে না ড্রেসটা। যাই হোক, ইয়োর চয়েস, ম্যাক্সির থেকে বেটার। তা ননদকে তুমি অনুকরণ করো, যা ইচ্ছা করো, মাথায় একটা বেসে রাখবে, ননদ কিন্তু তার যাই করুক তার স্বামী সন্তানকে ছেড়ে কোনো কিছু করছে না, এই জিনিসটা মাথায় রাখবে। আর একটা কথা, এই নিয়ে থার্ড টাইম এই কথাটা বলছি, তুমি ফ্ল্যাটটা নিলে কার জন্য, কিসের জন্য? তুমি যদি সেই মা বাবা দাদা এই বৌদি এই নিয়েই যদি থাকবে, তাহলে তুমি ওদের সংসারটাকে ডিস্টার্ব করছো কেন? তোমার বাবার একটা সুন্দর বাড়ি আছে, তার ক্ষমতা মতো সে করেছে, সেখানে তোমার মা দীর্ঘ জীবন তার বিবাহিত জীবন কাটিয়ে দিয়েছে, যথেষ্ট উনি সুখেই কাটিয়েছেন, ওনাকে দেখলেই সেটা বোঝা যায়। তুমি হঠাৎ ওনাদের বাড়া ভাতে গিয়ে ছাইটা মারছো কেন? টেনে নিয়ে ওনাদেরকে ডিস্টার্ব করছো কেন? তারপর তোমার বৌদি, সে কী দোষ করেছে? একটা ইয়াং মেয়ে, 1 বছর সবে হবে বিয়ে হয়েছে, বারবার তাকে দাদার কাছ থেকে ডিটাচ করে দিচ্ছ। সে বাপের বাড়ি যাচ্ছে, আলাদা থাকছে, সেটা আলাদা ব্যাপার। চুলটা ভিজে আছে না, ডিস্টার্ব করছে। দাদার কাছে মানে বাপের বাড়ি গেছে, তোমার দাদা একা আছে, সেটা আলাদা ব্যাপার। সে বসিরহাট শহরেই আছে, তোমার চাহিদা পূরণ করার জন্য তোমাকে কম্পেনিয়ন দিতে আসছে, ওর হাজব্যান্ডের থেকে ওকে তুমি ডিটাচ করিয়ে দিচ্ছ, ওকে তুমি বিপথে চালিত করছো তোমার নিজের সুখের জন্য। আর কতজনকে এই বেচা, এই যে সন্দীপের হয়ে যারা ভিডিও করে না, বলে না বেচা,
এবার আমি আসছি বেচা। প্রাক্তনকে দেখে শেখো বেচা কাকে বলে। তার নিজের মানে সুবিধাকে, নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দিতে গিয়ে বিশেষ করে দাদা, মা আর বৌদিকে কীভাবে ও বেচছে। মাকে হ্যারাস্ট করছে, দাদাকে হ্যারাস্ট করছে, বৌদিকে হ্যারাস্ট করছে। ওদের দাম্পত্য জীবন, বৌদি দাদা বৌদি কিচ্ছু নেই। তোমার খিম্মত খাটার জন্য ওরা রয়েছে। মার না হয় মেয়ে, মার উপায় নেই, মা নিজের স্বার্থে তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে বের করে নিয়ে এসছে। তোমার মা, প্রাক্তনকে বলছি, তোমার মা তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সব জেনে তোমাকে শ্বশুরবাড়ি থেকে বের করে নিয়ে এসছে। তোমার দাদা বৌদি তো তোমাকে বের করে নিয়ে আসেনি, বৌদি তো নয়। তাহলে বৌদিকে কেন শাস্তি দিচ্ছ? কেন তার বিবাহিত জীবন নষ্ট করছো? লজ্জা করে না তোমার? আর তোমার যদি এদের ছাড়াই না থাকতে পারো, তোমার বাড়িটাতে কী দোষ করেছিল? তোমাকে তো বলেইছিলাম আমি একটা ভিডিওর মাধ্যমে, তোমার নিজের বাড়িটা থেকেই বেশ কিছু ফান্ডিং করে, ওটাকে রিমডেলিং করে সুন্দর মতো তোমার জন্য একটা ঘর, বারান্দা সব কিছু করতে পারো। তোমার একটা ওপেন ছাদ আছে, টেরাস আছে, তুমি করতেই পারতে। তুমি কেন এই ফ্ল্যাটের গল্পটা ফাঁদলে? ভেতরে অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি ভেবেছো আমরা কিছুই বুঝতে পারি না, কিছুই জানি না? ওদের নিয়েই যদি থাকবে তো ওদের বাড়িতেই থাকবে। তুমি ফ্ল্যাটে এসছো কেন? ফ্ল্যাটে এসছো অন্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা তুমি জীবনেও মুখ খুলে বলতে পারবে না যতদিন না তোমার ডিভোর্স হচ্ছে। ডিভোর্স হলে তুমি বলতে পারবে, তুমি ওপেন ক্যামেরাতে। ডিভোর্স হওয়ার পরই নয় ফ্ল্যাটটা নিতে, কেউ কিছু বলতো না। ডিভোর্স হওয়ার আগে এই জিনিস করলে কেন? আর দাদা বৌদির সংসারে তো ভাঙনটা তুমি লাগাচ্ছ। নিজের সংসার ভেঙে এসছো বা দাদা বৌদির সংসারটা ভাঙাচ্ছ। তোমার লজ্জা হোক যে আর কত বেচবে, আর কত বেচবে? এত স্বার্থপর কোনো মহিলা হতে পারে? প্রাক্তনকে দেখে শেখা উচিত। এত এত স্বার্থপর। আর এখানে তাকে কমেন্টস করছে, তুমি না ফুল বেলপাতা আগের দিন গিয়ে নিয়ে এসো। হ্যাঁ মামুনি, মা ওই যে আছে জলনমুড়ি পাতানো মা, মানে দয়া উঠতে চোখে লাগছে না? প্রাক্তন তার না নিজের দাদা বৌদির সংসারে ভাঙন লাগাচ্ছে, চোখে লাগছে না? এই জলনবুড়ি, চোখে লাগছে না এগুলো? বলতে পারছো না তোমরা যে তুমি একা থাকবে বলেছো, তা একা থাকার ক্ষমতা দেখাও। কেন ওদেরকে টেনে নিয়ে আসছো? আর সন্দীপ আসবে বলে তাই জন্য সন্দীপে খেয়ে দে কাজ নেই, ছুঁচো মেরে হাত গন্ধ করতে আসবে। সন্দীপ যা করার বাতকুল্লাতে বসেই করবে। ছুঁচো মেরে হাত গন্ধ সন্দীপ করে না। সন্দীপ জাত প্লেয়ার, ঠিক আছে? আর লাস্টে প্রাক্তনকে এইটুকুই বলবো, অনেক হয়েছে, নিজের স্বার্থ অনেক দেখেছো, এরপর অন্যজনের জন্য একটু চিন্তা করতে শেখো। ওপরওয়ালা ওপরে যাবে যখন না, কৈফিয়ত দিতে হবে। এবার অন্যজনের ভাবনা ভাবো, অন্যজনের জন্য ভাবো। অনেক নিজের জন্য ভাবলে, এবার অন্যজনের জন্য ভাবো। ডিসগাস্টিং মহিলা একটা। আর লাস্টে ব্লগ বেশি ভিডিওস বড় করব না, ছোটোর মধ্যে রাখবো। যেটুকু যাকে বলার সেইটুকুই বলে যাচ্ছি। লাস্ট আমাদের দিদি, আমাদের ম্যাডাম সঙ্গীতা ম্যাম। হ্যাঁ, কালকে আমি ম্যামের ফেসবুক পেজ দেখেছি, ম্যামের লাইভ দেখেছি। আমি এটা আন্দাজ বহু আগে করেছিলাম ম্যামকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। অনেকে বলবে এই কথা আপনি আবার বলছেন কেন? এই যে আগুন লেগেছে না, এই আগুনের একটা ছোট্ট আগুনের ফুলকো আমারও আছে দেওয়া। সেই 15 থেকে 20 দিন আগে আমার একটা কমেন্টস, বিশেষ ব্যক্তিকে কমেন্টস করা, সেই কমেন্টসটাই ছিল আমার একটা সন্দিহান যে সেই প্রিয় মানুষটি হয়তো ম্যামের সঙ্গ ত্যাগ করছে। সেটা আমার অনুমান ছিল। সেইটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আমি সেই কমেন্টসটাকে যত্ন সহকারে আমার কমিউনিটিতে রেখে দিয়েছি। তখন জানতাম না যে এই মহান ব্যক্তিটি আজকে লাইভ করে কালকে প্রাইভেট করে, আজকে ব্লগ করে কালকে প্রাইভেট করে, সেটা আমার জানা ছিল না। আমার ঈশ্বর আমাকে দিয়ে করিয়ে নিয়েছে।
আমি কমিউনিটিতে রেখে দিয়েছি জল করে আমার কমেন্টস, যে কমেন্টস ধরে ফার্স্ট উত্তেজনাটার সৃষ্টি হয় আমাকে ইনসাল্ট করে। না, সেই বিশিষ্ট ব্যক্তি আমাকে করেননি, ভায়া একজন করেছে, ওনার সমর্থন ছিল, এটুকু আমি আন্দাজ করেছিলাম। এখন তো সমস্তটাই পরিষ্কার। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রিভেঞ্জিং খেলাটা খেলে কি লাভ? একজন পদমর্যাদা যাদের আছে, সে যেখানেই কাজ করুক না কেন, সে একটা পিয়নের কাজ করুক, অফিসারের কাজ করুক, যাই কাজ করুক, তার তো অফিসিয়াল জব বলে কিছু একটা থাকবে। সেই অফিসের কাজের মধ্যে প্রত্যেককে এইরকমভাবে, প্রত্যেকের পেছনে এইভাবে কাঠি মারার সময়টা পায় কী করে? এটা একটা আমার বিগ কোয়েশ্চেন, যে এত সময় আমাদের হাজব্যান্ডরা যখন অফিসে যায় তো ফোন করলে ফোন পর্যন্ত ধরতে পারে না, এত ব্যস্ত। তাহলে সে তো যথেষ্ট রেপুটেড পোস্ট, সম্মানজনক পোস্ট, এতটা সময় পায় কি করে? হয়তো পায়, না পেলে এত ভিডিওস বা বানাবে কি করে, এত গ্রিভ্যান্স বা তৈরি করবে কি করে? তো ম্যামকে বলি, ম্যাম বুঝে গেলেন তো, আপনি ছিলেন দাবার বোরে, আপনাকে ইউজড করা হয়েছে, ইউজড অ্যান্ড থ্রো। আপনিও খুব ভালো মানুষ, এর থেকেই প্রমাণিত হয় যে আপনি সহজেই সবাইকে বিশ্বাস করেন। আপনি মনে হয় এই সংবিধানে পড়ে এসছেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কিন্তু দুনিয়াটা পুরো বদলে গেছে ম্যাডাম, বদলে গেছে। আমি ম্যাডামকেই বলবো, এরপর হয়তো আপনি বুঝে গেলেন। আপনাকে যদি কেউ বলে যান গিয়ে ওর ঘরে কামড় দিয়ে আসুন, ও আমাকে কামড়েছিল, আমার মনে হয় আপনি কামড়াতে যাবেন না। আগে আপনি দেখবেন আসল কেন কামড়েছিল, কামড়ানোর আসল উদ্দেশ্যটা কি। আপনি আগে নিজে পর্যবেক্ষণ করবেন, নিজে তলিয়ে দেখবেন যে সেই কেন তাকে কামড়ানো হয়েছিল, তারপর আপনি বিচার করবেন। এটাই বোঝাতে চাইছি ম্যাম, এরপর থেকে আপনি তো অনেক আমাদের ওয়াইটিতে যখন এসছেন, একের অধিক প্রবলেম আপনার কাছে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ম্যাম আপনি কারোর ওপর বায়াসড হবেন না, কাউকে বিশ্বাস করবেন না, সে আপনার যত প্রাণের লোক হোক না কেন। ম্যাম এটা ওয়াইটি আজকে যে আপনার প্রিয়, কাল তার 2 মিনিট লাগবে অপ্রিয় হয়ে যেতে। এখানে স্বার্থের খেলা ম্যাম, এখানে ল মানে না, এখানে নীতি মানে না, এখানে আইন মানে না, এখানে একটা জিনিসের খেলা হয়, স্বার্থ আর পয়সা। যেভাবে যে পারে পয়সা রোজগার করে, যে যখন যাকে বিকৃত করে পয়সা রোজগার করবে ভাবে পয়সা রোজগার করে, তাতে কারোর যদি মান সম্মান যায় তো যাবে, কোনো ব্যাপার না। এখানে আর্নিংটাই হচ্ছে লাস্ট কথা, সেখানে কারোর সম্মান নিয়ে কেউ চিন্তা করে না ম্যাম। এটা আপনাকে আমার একান্তই রিকোয়েস্ট, আপনি তো ওয়াইটিতে আছেন, ওয়াইটিতে আপনি থাকবেন, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার তো বলতে পারবো না, আপনি থাকছেন ম্যাডাম। কিন্তু এইবার আপনি যে অনেকের কাছে অপ্রিয় হয়ে গেছেন আপনার অজান্তে, আপনি যাদের নামে কেস করেছেন, যার প্ররোচনায় করেছেন, সে যে প্ররোচিত করেছে তারা ছিল তার শত্রু। যে আপনাকে কেস করতে প্রলুব্ধ করেছে বা প্ররোচিত করেছে, সেই যাদের নামে আপনি কেস করেছেন সেই ব্যক্তিটির শত্রু ছিল তারা। এখন পাশা উল্টে তারা হয়ে গেল তার মিত্র, আপনি হয়ে গেলেন সবার শত্রু। এই কীরকম হিসেব? আপনি কাউকেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের চিনতেন না, না তাদের কর্মকাণ্ড চিনতেন, না তাদের আসলিয়াত জানতেন, না কিছু জানতেন। আপনি যত গভীরে যাচ্ছেন তখন বুঝতে পারছেন। আপনি শুধু একটাই জিনিস করেছিলেন, একটা পোস্টকে সম্মান দিয়েছিলেন, তার ফলে সহজ সরলভাবে বিশ্বাস করেছিলেন।
এই ধাক্কাটা আপনার দরকার ছিল ম্যাডাম। আমি মনে করি আপনার এই ধাক্কাটা না খেলে আপনাকে আরও ফাঁসাতো, আরও সবাই আপনাকে ফাঁসাতো। আমি যদি বিচারে বসি, সত্যি কথা বলতে ম্যাডাম কিন্তু কারোর শত্রু নয়, ম্যাডামদের কাছেও কেউ শত্রু নয়। ম্যাডামের কাছে সবাই সমান, ম্যাডামের কাছে সবাই সমান। কেউ ম্যাডামের কাছে এক্সট্রা প্রায়োরিটি পায় ভুল। আমি ম্যামকে ভালো, হ্যাঁ আপনি অনেকে বলবে তুমি কি কথা বলেছো? না, কথা বলিনি, তার সাথে কোনো কথা বলিনি। তাকে আমি যেটুকু স্টাডি করেছি আমার অভিজ্ঞতা দিয়ে তাতেই বলছি ম্যাম সবার কাছে প্রিয় হতে চায়, ম্যাম কারোর শত্রু হতে পারে না। ম্যামের ওই টেম্পারামেন্টটা নেই, কিন্তু ম্যামের স্টেপিংয়ের ভুল হয়ে গেছে। ম্যাম যাদের চেনে না, যাদের জানে না, তাদেরকে বিশেষ একজনকে বিশ্বাস করে তাদের নামে কেসটা দিয়ে ফেলেছেন। মানে আমার এই 5 জনের ওপর শত্রুতা আছে, এবার আমি ডাইরেক্ট ওদের সঙ্গে শত্রুতা করে পাচ্ছি না। এবার আমার একটা স্ট্রং পয়েন্ট লাগবে যাকে হাতিয়ার করে ওদেরকে আমি মারতে পারবো। সেই স্ট্রং পয়েন্ট হচ্ছে গিয়ে ম্যাডাম। বাস্তবে এবার ম্যাডামকে লেলিয়ে দিয়ে যে 5 জনের এগেনস্টে আমি ম্যাডামকে কাছে গেলাম, সে 5 জনকে আমি আবার করায়ত্ত করে আমার কাছে নিয়ে ম্যাডামকে আবার তাদের কাছে শত্রু করে দিলাম, মানে ম্যাডামকে ছোট করে দিলাম। এটা হচ্ছে সহজ সরল অঙ্ক। তো ম্যাডাম অঙ্কটা বুঝতে দেরি করেছে, ম্যাডাম আর্টসের স্টুডেন্ট তো অঙ্ক বুঝতে দেরি করেছে। তো ম্যামকে একটা কথাই বলবো, কাউকে বিশ্বাস করবেন না ম্যাম ওয়াইটিতে। আপনার মনে হচ্ছে আজকে এ আমার খুব কাছের, আমার কথায় উঠছে বসছে, আজ থেকে 4 বছর পর তা আপনার কোনো বিহেভিয়ারে সে যে আপনার এগেনস্টে যাবে না তার কোনো কারণ নেই। সেই জন্য ম্যামের কাছে আমার রিকোয়েস্ট, আপনি এই বেড়াজাল থেকে বেরিয়ে আসুন, হাম্বল রিকোয়েস্ট, আপনি এই বেড়াজাল থেকে বেরিয়ে আসুন। আর আপনি নিরপেক্ষতার ঘাঁটি একটা ওই রকম বলে না, আমরা যেমন স্বাধীনতার পতাকা পুঁতি, আপনি নিরপেক্ষতার একটা স্ট্যান্ড পুঁতে দিন। সবাই জানবে ওয়াইটিতে সঙ্গীতা ম্যাম ইকুয়াল টু নিরপেক্ষতা। সেখানে যে আসবে সেই জাস্টিস পাবে, কোনো দল নেই, কোনো কিচ্ছু নেই। এইটা ম্যাম আপনি শুধু করুন। আপনার ফ্যান ফলোয়ার্স যে কোন লেভেলে সেটা আমার দেখা হয়ে গেছে। আপনার একটাই ফল্ট বললাম, আপনি সহজ সরল সাদা মাটা একটা মনের মানুষ। আমার মতো অ্যাটলিস্ট আমি যেভাবে চিন্তা করেছি, কুটিল নয়। কুটিল হলে আপনি সবার আগে সন্দেহ করবেন। এক্স্যাক্টলি আমরা একটা কাজ করার আগে 10 বার সন্দেহ, ওই কাজটা করতে যাচ্ছি নেগেটিভ এফেক্ট কী হতে পারে 10 বার ভেবে নিই, তারপর ওই কাজটা করি। আপনি নেগেটিভ এফেক্টটা ভাবেননি, আপনি পজিটিভ এফেক্ট ভেবে এগিয়ে গেছেন, তার ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। ঈশ্বর আপনাকে মনের জোর দেবেন এবং আপনি এই নোংরা বেড়াজাল থেকে বেরিয়ে আসবেন। যারা এই নোংরা বেড়াজালটা গেঁথেছে তারাও একদিন বুঝবে যা করেছে বা আপনার নামে যা বলছে ভুল বলছে। আমি আগেও বলেছি, আবারও বললাম, এটা নীতি নয়। আমার সাথে কারোর মতে অমিল হলে তাকে খোলা মাঠে নাঙ্গা করে দেবো, এটা হতে পারে না কোনো মনুষ্যবৃত্তি। একটা সংসারেও যেমন অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, একটা সোসাইটিতে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, ওয়াইটিও একটা যখন কর্মক্ষেত্র, এখানেও অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। আমরা অফিস কাছারিতে তো অ্যাডজাস্টমেন্ট করেই চলি, তো সবার কথা তো সবার ভালো লাগে না। এখানে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যাদের ম্যামের কথা ভালো লাগে না, দেখলেই অসহ্য লাগে, তারা জাস্ট চুপ করে থাকুন, ইগনোর করুন। হ্যাঁ, ম্যামকে ইগনোর করুন। ম্যামের আসলিয়ত খারাপ কি ভালো সে ম্যামের কর্মকাণ্ড দিয়েই বেরিয়ে আসবে। আপনাদের উপযাজক হয়ে ম্যামের কর্মকাণ্ড খারাপ কি ভালো তুলে ধরতে হবে না। ম্যাডাম নিজেই সাফিশিয়েন্ট তার নিজেকে প্রেজেন্টেশন করার জন্য, কারোর হাতিয়ার ম্যাডামের লাগবে না। ম্যাডাম নিজেই একা যোদ্ধা। এইটুকু বললাম কারণ খুব খারাপ লাগছে ওয়াইটির পরিবেশে।
আর সবচেয়ে খারাপ লাগছে যে আমরা তো সাধারণ হাউসওয়াইফ, যারা রেসপেক্টেবল পোস্টে আছে তাদের মন মানসিকতা এতটা মিন মাইন্ডেড কী করে হয় যে কাউকে অপছন্দর তালিকায় এলে সে যে কেউ তাহলে তাকে একদম রুট থেকে তাকে নিঃশেষ করব। এই মন মানসিকতা তৈরি হয় কী করে? কিসের শিক্ষা? তারা যে সব শিক্ষার বহর দেয়, কিসের শিক্ষা? আগে চারিত্রিক গঠনই তো হলো না। চারিত্রিক গঠনের শিক্ষা গ্রহণ করো, তারপর পুঁথিগত শিক্ষা গ্রহণ করো। বিবেকানন্দও বলে গেছে, আগে চরিত্র গঠন করো, তারপর পুঁথিগত শিক্ষা গঠন করো। চরিত্র গঠন না করে পুঁথিগত শিক্ষা গঠন করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই যে তোমরা নোংরা খেলায় মেতেছ যে ম্যাডামকে ছোট করতে হবে, একদিন এই কর্মফল তোমাদেরই মনে হবে যে আমরা কেন করলাম, কার প্ররোচনায় করলাম, এটা তো ঠিক করলাম না, তোমরাই নিজেরা বুঝবে। তাই বলছি স্টপ, অনেক হলো। ম্যামকে ক্রিটিসাইজ, ম্যামকে অপমান অনেক হলো, এইবার স্টপ। যার ভেতরে ম্যামের এগেনস্টে যদি কোনো গ্রিভেন্স লুকিয়ে থাকে ভেতরেই রাখো, আস্তে আস্তে দেখবে সে আগুন নিভে যাবে, সে আগুন নিভে যাবে, নিভতে বাধ্য। কিন্তু তোমরা যদি প্রত্যেক দিন আগুনের স্ফুলিঙ্গগুলোকে বার করতে থাকো, কোনো দিন আগুন নিভবে না, দাও দাও করে শুধু জ্বলতেই থাকবে। আগুন জ্বললে ধ্বংস হয়, সৃষ্টি হয় না। আমরা ওয়াইটিতে সৃষ্টি করতে এসেছি, ধ্বংস করতে আসিনি। প্রত্যেকে এখানে স্বতন্ত্র ক্রিয়েটার, প্রত্যেকের নিজের মত পথ বলার অধিকার আছে, প্রত্যেককে শালীনতা বজায় রেখে বলার অধিকার আছে, প্রত্যেকটা ক্রিয়েটারকে সম্মান দিয়ে বলার অধিকার আছে। ম্যামও এখানে একটা চ্যানেল আছে, অবভিয়াসলি তিনিও একজন ক্রিয়েটার। অনেক হলো তাকে নিয়ে ক্রিটিসাইজ করা। একটু নিজের বিবেকের কাছে বা তোমরা প্রশ্ন করো, যা করছি ঠিক করছি কি? আমরা কি ধোয়া তুলসী পাতা? আমাদের মধ্যে কোনো ফল্ট নেই। তখন নিজেদের প্রয়োজনে স্বার্থে মানুষটাকে ব্যবহার করলাম, স্বার্থ ফুরিয়ে গেল, দূরে ছুঁড়ে ফেলে দিলাম। কিন্তু সেই মানুষটা নিজের স্বার্থ না চিন্তা করে বিশেষ মানুষকে স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে সবার কাছে অপ্রিয় হয়ে গেল। এক্স্যাক্টলি, ম্যাম নিজের স্বার্থ না দেখে বিশিষ্ট মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সবার কাছে অপ্রিয় হয়ে গেল ম্যাম। খুব খারাপ লাগছে আমার। আমি আজকেও ভিডিও করতাম না, আজকে এই টুকরো এই কথাগুলো বলবার জন্যই, সবাইকে নিয়ে বলার জন্যই আজকে ভিডিও। ম্যামকে নিয়েই শেষ করলাম আজকে আমার ভিডিও। ম্যাম আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই একটা কথা না, বাঁ হাত ডান হাতকে বিশ্বাস করে না, ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করে না। এই নীতিতে চলুন ম্যাম, এই নীতিতে চলুন, দেখবেন আপনি সবচেয়ে সেভ আছেন। আপনার মধ্যে যা পোটেনশিয়ালিটি আছে, আমরা ওয়াইটিতে যারা আপনাকে ভালোবাসি ভরপুর সেই রস আস্বাদন করতে পারছি। কিন্তু আপনি সহজ সরল মন নিয়ে যদি বিশ্বাস করতে থাকেন, আবারও ঠকবেন। এই কথাটুকু শুধু বলে গেলাম, আপনি আবারও ঠকবেন। সেই জন্য ওয়াইটি বিশ্বাসের জায়গা না ম্যাম। এটা শুধু কোনো জায়গায় বিশ্বাস নেই। ওয়াইটির যতগুলো ডিভিশন আছে তার মধ্যে কন্ট্রোভার্সি নয়, কাউকে বিশ্বাস করবেন না ম্যাম। জেনে রাখবেন সবাই আপনার শত্রু। আপনি আপনার কাজটুকু করবেন, চলে যাবেন। আমাদের হচ্ছে কন্ট্রোভার্সি করা, যখন যার সম্বন্ধে যেদিনকে যাকে নিয়ে বলার মনে হয় বলছি, ব্যাস, দেন স্টপ। এখানে বাঁ হাত ডান হাতকে বিশ্বাস করে না, সেরকম আপনাকেও মাথায় রাখতে হবে। আপনি যতই মনে করেন এ আমার প্রিয়, ও আমার প্রিয়, কেউ আপনার প্রিয় নয়। সবাই নিজের স্বার্থের জন্যই আপনাকে ইউজ করছে। এটা বেশ কথা, খুব অপ্রিয় সত্য। সবসময় অপ্রিয় সত্য বলতে নেই, কিন্তু আজকে বললাম ম্যাম, কারণ আপনি ইউজড হয়েছেন, আপনি ওই পেনের মতো ইউজড অ্যান্ড থ্রো হয়েছেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, বেঁধে বেঁধে থাকবে। আর আবার যখন যেদিন ইচ্ছা হবে আসবো। যতদিন না আমার টার্গেটে সাবস্ক্রাইবার ফুল না হচ্ছে ততদিন আমি রেগুলার ভিডিও দেব না। টাটা, বাই বাই।